আমাদের আমি একটা ফিউচারের দিকে যাই, এগুলো আমরা দেখে নিয়েছি অলরেডি। আমার বক্তব্য হচ্ছে এরপর আমাদের জন্য অ্যালার্মিং কোন জায়গা, দীপাঞ্জন দা আমার মনে হয় দৃঢ় বিশ্বাস যে আরো স্পেসিফিক্যালি তিনি এটা বলতে পারবেন যে কোন জায়গাতে আরো অ্যালার্মিং জায়গা রয়েছে দীপাঞ্জন দা। কারণ আমি আবারও বলি, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, দীপাঞ্জন দা আপনার সঙ্গে এর আগেও আমার আলোচনা হয়েছে, মনে আছে জঙ্গি যোগে একজনকে অ্যারেস্ট করা হয়, সে 4 বছর ধরে এখানে একটা মাদ্রাসায় পড়াচ্ছিলেন তিনি 4 বছর ধরে, এবং তার ডকুমেন্টস তার সবকিছু হচ্ছে বিদেশি, তাকে অ্যারেস্ট করা হয়। শুধু তাই নয়, এখানে এইটুকু জায়গাও না, আমি এরপরও বলবো দীপাঞ্জন দা মনে থাকবে যে মালদার একটা কলেজে সেখানে নরেন্দ্র মোদীর ছবি পড়াতে গিয়ে রবীন্দ্রনাথের ছবি পড়ানো হয়, কারণ তিনি নরেন্দ্র মোদী রবীন্দ্রনাথকে আইডেন্টিফাই করতে পারেনি, মানে তারা যারা সেখানকার গ্রুপ অফ স্টুডেন্টস। এবং সেই সময় তো অভিযোগ উঠেছিল তারাও নাকি আসলে ভারতীয় নয়, তারাও নাকি ওপার থেকে এসে পড়ে যায়, সিধিয়ে গেছে আর কি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে। আমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে এটা কি একদম সঠিক সময় নয় কি এগুলোকে আইডেন্টিফাই করার, অবিলম্বে যেরকম এসআইআর দিয়ে আজকে মানে কার্বলিক অ্যাসিডের কাজ হচ্ছে, শিক্ষাক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র আমি আবারও বলছি একটা দুটো বিশ্ববিদ্যালয় নয়, টপ টু বটম সর্বত্র নজরদারি চালানোর অবিলম্বে দরকার নেই কি? স্যানিটাইজ করার দরকার নেই কি? যে কোনো সীমান্তবর্তী অঞ্চলে কলেজে চলে যান, যে কোনো সীমান্তবর্তী অঞ্চলে স্কুলে চলে যান, মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, সরকারি স্কুল, বিভিন্ন জায়গাতে কারা আসলে সিধিয়ে রয়েছে, কলেজ ইউনিভার্সিটি কারা রয়েছে সেখানে, কিসের চাষ চলছে সেখানে, কারা কোন কি পরিচয় এসে, কোন ভিসা এসে না কি পরিচয় সেখানে এসে পড়াশোনা করার অছিলায় বসে অন্য কোনো দেশ বিরোধী কাজ করছে, ভারত বিরোধী কাজ করছে, সেইটা কবে হবে? দেখো, এটা আই থিঙ্ক এখানে সবাই বিদ্বজন রয়েছে, সবাই জানেন যে এই ভাইরাস মিউট্যান্ট, ভাইরাসের ডিএনএটা চেঞ্জ করে দিচ্ছে, রূপটা বদলে যাচ্ছে আর প্রতিনিয়ত বদলাচ্ছে। এই যে নতুন মিউট্যান্ট ভাইরাস, সেটা হচ্ছে জিহাদের কিন্তু প্রকৃতি বদলে যাচ্ছে। আমি গত 37 বছর ধরে জিহাদ নিয়েই কাজ করছি, পড়াশোনা বলো, চাকরি বলো, পেশা, সবকিছু জিহাদ। এবং আমি দেখছি যে 2000 সালে বা 92 সালে জিহাদের যা রূপ ছিল আর 2025-এ জিহাদের রূপ পুরোপুরি বদলে গেছে। এই যে চেঞ্জ হচ্ছে এদের ফরম্যাটটা, তার সঙ্গে যদি রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা যদি চেঞ্জ না হয়, মানুষের মন যদি চেঞ্জ না হয়, আমরা কিন্তু বিপদে পড়ব। আমার মনে আছে 2001 সালে সিমি ব্যান করে দেওয়া হয়, এবং আমাদের কাছে স্পেসিফিক খবর ছিল, যেটা বলছিলেন সুদীপ্ত বাবু এবং সম্ভবত কেউ, যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় তুমি হস্টেলগুলোতে ঢুকতে পারবে না। এক্স্যাক্টলি সেম জিনিস কিন্তু ছিল যে, এবং আমাদের কাছে স্পেসিফিক খবর ছিল যে বিশ্ববিদ্যালয়ের বাম এবং বিশেষ করে অতি বাম সংগঠন যেটা, তারা ভোটের রাজনীতির জন্য এই সিমির বহু সংখ্যক শীর্ষস্থানীয় নেতাদের তারা এই হস্টেলগুলোতে জায়গা দিত, এবং সেটা আমাদের 2 বছর লাগে আমরা নিউট্রালাইজ করি, এবং কাকপক্ষীও জানতে পারে না, এবং কোন রকম তথাকথিত আন্দোলনও হয়নি। নেতারা বুঝতে পারছে যে আমরা নিউট্রালাইজ করছি, কিন্তু কি করে সেটা আমরা বুঝতে পারি। কারণ সমস্যা হচ্ছে সেটা কেন হয়েছিল, তৎকালীন ভারত সরকার চেয়েছিল। সরকার যদি চায় তাহলেই কিন্তু সন্ত্রাসবাদীদের নির্মূল করা যায়, আর সেটা যদি না হয়, তার একটা জ্বলন্ত উদাহরণ পশ্চিমবঙ্গ। দেখো, আলফালা বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে হরিয়ানা সরকারের ইন্টেলিজেন্সের ফেলিওর, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের ফেলিওর, কিন্তু এটা ফেলিওর, ওটাতে কিন্তু ডাইরেক্ট পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে যে সরাসরি প্রশাসনের সংবিধানের শপথ নেওয়া সর্বোচ্চ ব্যক্তি, পুরো পুলিশ প্রশাসন, বাংলার ইন্টেলিজেন্স, তাদের কিন্তু অ্যাক্টিভলি ডিঅ্যাক্টিভেট করে রেখে দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু সিনিয়র আইপিএস, অবভিয়াসলি আমি নাম নিতে পারবো না, যাদের সঙ্গে আমার ব্যক্তিগত সখ্যতা হয়েছে, আমি ব্যক্তিগত স্তরে কথা শুনি, এবং তারা কি লেভেলে ফ্রাস্ট্রেটেড আমরা জানি। বলে হয় আমাদের পড়তে দেওয়া হয় না, আমরা যদি কোনো ব্যাপার নিয়ে অনুসন্ধান শুরু করি, কি করে জানি না খবর পৌঁছা যায়, এবং সর্বোচ্চ মহল থেকে ওনার সিস্টেম বা ওনার অফিসের থ্রু দিয়ে সরাসরি খবর এসে যায়, না না আপনাকে এই ব্যাপারটা দেখতে হবে না, এটা আমরা দেখছি, অন্যভাবে দেখা হচ্ছে। এখন সমস্যাটা হচ্ছে যে এখন সন্ত্রাসবাদীরা কিন্তু আর মাদ্রাসাতে ঢুকবে না, কারণ ওরা জানে মাদ্রাসাটা টার্গেট হয়ে গেছে। এরা এখন এই টেকনিক্যাল ইনস্টিটিউট গুলো, বিশ্ববিদ্যালয় গুলো, সেগুলোকে ধরবে। আই এম শিওর মেহমুদ বিশ্বাস, মাসরুর বিশ্বাসের নাম তোমরা জানো, যে আইএসআইএস দায়েশের এশিয়ার মেন রিক্রুটার যিনি ধরা পড়েছিলেন, আমাদের কলকাতার ছিল, এনআইটি টপার, ব্যাঙ্গালোরে চাকরি করতো বিশাল, এবং তার বিরুদ্ধে এনআইএ 32,000 পেজের একটা চার্জশিট দিয়েছিল।
আজীবন জেল হয়ে রয়েছে, কারণ তিনি এই এশিয়া মহাদেশে প্রায় 1050 ISIS বা দায়েশের রিক্রুট বাপরে। করেছিল, ডার্ক ওয়েবটা কন্ট্রোল করতো এবং কলকাতার ছেলে। এবার এই যে টেকনোক্র্যাট, এই যে শিক্ষার যে লোকজন, আমি ব্যক্তিগতভাবে বলছি, যখন আমরা জেএনইউতে এগুলো করতে যেতাম, সব থেকে বেশি বাধা যেখান থেকে পাতাম, ওই সময় একজন আগ মার্কা আগুনখোর বামপন্থী নেতা, তিনি আবার কিছুদিন আগে ওই লেজ টেজ কেটে এখন কংগ্রেসে গিয়ে ঢুকেছেন, এরা সব থেকে বেশি বাধা দিত। এবং অদ্ভুত ভাবে দেখতাম ওখানে একটা মানে কম্পিটিশন চলতো অতিবাম আর বামের মধ্যে, যে কারা বেশি এই নির্দিষ্ট ভোট ব্যাংকের কাছাকাছি করবে এবং আমাদের কাজ করতে দেওয়া হবে না। সেখানে তো একটা লড়াই ওদের চলতো। যেমন মিউট্যান্ট ভাইরাস আছে, হ্যাঁ ওদের সেটা লড়াই। আমি 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 আপনার সঙ্গে একদম সহমত। আপনি অনেক বড় থ্রেট, অনেক বড় মানে চ্যালেঞ্জের কথা তুলে ধরলেন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।